মেহেদি সেবা থেকে মেনশন দেওয়া যায়? দেখো তো অ্যাডমিন আছে কিনা, নইলে আমি করে দিচ্ছি। নাই? বাচ্চারা কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। একটু কষ্ট করে তোদের, এই মেহেদি ধরো, ওটা একটু করতে হবে, মানে অ্যাডমিন করতে হবে দ্রুত। তোদের আত্মীয় স্বজনদেরকে একটু মেনশন করে দে দ্রুত। আমরা 2-1 মিনিটের মধ্যে স্টার্ট করে দিব। আমি অ্যাডমিন আছি, কিন্তু আমি সকালে একবার অলরেডি করছি। মেহেদি কি করো, যে তন্ময়ের বা ইমনটা ফোন দেবো এখনই, বলো একদম এখন। ঠিক আছে, আটকা দাও। কি অবস্থা বাচ্চারা, কেমন আছিস? অনেকদিন পর আপনার সাথে লাইভ। আমি তো লাস্ট একদিন আগেও লাইভ নিলাম, কিন্তু তোদের মানে রোজা থেকে টাইমিং প্লাস এনার্জি সবকিছুর ঘাটতির কারণে লাইভ ক্লাস করতে পারিস না তোরা। আগে তো লাইভ ক্লাসে বেশ কিছু পোলাপান থাকতি, এবং মোটামুটি সবারই অনেকেরই নাম মুখস্থ হয়ে গেছিল। কিন্তু এই এই ফেজে আইসা, রোজার মাসে আইসা দেখলাম যে লাইভে স্টুডেন্টের সংখ্যা মোটামুটি কম। এটা কি এনার্জি শেষ তোদের রোজা থেকে, নাকি টাইমিং এর সমস্যা? যদিও দুপুরের পরে এই সময়টাতে যারা রোজা থাকি নামাজ পড়ে এসে ঘুম চলে আসে। তোরা যদিও 12টা পর্যন্ত ঘুমাস, তোদের ঘুমানোর কথা না। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করে ফেলি দেরি না করে। রোজার মাস, অল্প কথায় ইফেক্টিভ ক্লাস নিব ইনশাল্লাহ। তো শুরুতে আসি। অম্লক্ষার সাম্যাবস্থা আমরা বলছিলাম, গত ক্লাসের কথাটাই আবার একবার রিপিট করি। সেটা হচ্ছে এই রাসায়নিক পরিবর্তন বেসিক্যালি 2টা বড় বড় সেগমেন্টে বিভক্ত আমাদের এই সিলেবাস অনুযায়ী। একটা হচ্ছে কি রাসায়নিক সাম্যাবস্থা, কেপি-কেসি, যেটা সৈকত পড়ায় গেছে, আর একটা হচ্ছে অম্লক্ষার সাম্যাবস্থা। ওই অম্লক্ষার সাম্যাবস্থার প্রথম পর্বটা আমি নিয়েছিলাম, যেখানে আমরা গতকালকে অম্লক্ষার সম্পর্কে ডিটেলস আলোচনা করছি। এই জিনিসগুলো কিন্তু তোদের এই চ্যাপ্টারে নাই। তাহলে কেন পড়াইলাম? কারণ হচ্ছে এই জিনিসগুলো ডিটেলসে না জানলে এই সামনের কথাবার্তা গুলাতে টুকিটাকি বুঝতে সমস্যা হইতে পারে। তাহলে ওই জিনিসগুলো যেগুলো পড়ছি, এগুলো আছে কোথায়? ওগুলো আছে পরিবেশ রসায়ন, অর্থাৎ সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ে। তো তাহলে সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আমরা পড়ে ফেলছি। সেটা হচ্ছে ওই যে অম্ল ক্ষার, অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষার, তিনজনের মতবাদ, ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলা। ঠিক আছে, তো আজকে আমরা অম্লক্ষার সাম্যাবস্থার দ্বিতীয় পর্ব পড়বো। তো দেখি দ্বিতীয় পর্বে আমাদের জন্য কি কি অপেক্ষা করতেছে। হ্যাঁ, এই তো মোটামুটি বাচ্চারা আসছে। প্রথমে আসি পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল, এই আয়নিক গুণফলটা কি আমরা একটু এখন এটা পড়ার চেষ্টা করি। খেয়াল কর, দেখ এখানে কি বলছে। শুরুতেই ধর আমরা পানি ভাঙবো, মনে করে H2O। এটা ভাঙে কিভাবে? H প্লাস প্লাস OS মাইনাস। ঠিক আছে, গত ক্লাস আমরা যারা করেছি, আমরা একটা জিনিস জানি যে পানিতে এই যে S প্লাস এভাবে এক্সিস্ট করে না। পানিতে S প্লাস কি হিসাবে এক্সিস্ট করে? H3O প্লাস হিসাবে এক্সিস্ট করে, তাই না? H3O, এই S প্লাসটা বেসিক্যালি পানিতে কি হিসাবে এক্সিস্ট করে? H3O প্লাস এইভাবে থাকে, তাই না? কিন্তু তারপরও আমাদের বোঝার সুবিধার্থে বা লেখার সুবিধার্থে এভাবে লেখা যায়, এটা আমারই কোনো সমস্যা না। ওকে, ঠিক আছে, এখন আসি পরবর্তী লাইনে। এখান থেকে কি লেখা যায় ভাই? এখান থেকে আমরা যদি একটা সাম্য ধ্রুবক নেই, কে বের করি, আমরা কেপি-কেসি শিখছি না? কেপি-কেসি যেভাবে শিখছি ওইভাবে যদি সাম্য ধ্রুবক কে নেই, তাহলে কে ইকুয়াল টু কি লেখা যাবে? কে ইকুয়াল টু লেখা যাবে উপরে হচ্ছে এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা
নিচে হচ্ছে S2 এর ঘনমাত্রা, তাই না? S2 এর ঘনমাত্রা। ওকে, এইটা এই জিনিসটাকে একটু মডিফাই করে কি লেখা যাবে? এভাবে লেখা যায় কে ইনটু এই পানি ইকুয়াল টু S প্লাস OS মাইনাস, এইটা ঠিক আছে। এইটা এখন ভাইয়া একটা সিম্পল জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে এই যে পানি, পানি কি খুব অনেক বেশি বিয়োজিত হয়? না, বিশুদ্ধ পানি বিয়োজিত হয় সামান্য পরিমাণ, সামান্য। তাও আগে মানুষ বিশ্বাস করতো না, প্রায় সে 1994 সাল বা 84 সাল, হোয়াট এভার ইট ইজ, একটা সাল 94 খুব সম্ভবত, ওই সময় এসে যে কোলরাস আর আরেকজন বিজ্ঞানী মিলে আবিষ্কার করছে যে বিশুদ্ধ পানীয় সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে। তার মানে বিশুদ্ধ পানীয় কি বিয়োজিত হয়? এখন কতটা বিয়োজিত হয়? অনেক বিয়োজিত হয়। মানে একটা অ্যাসিড যেভাবে বিয়োজিত হয় সেভাবে, একটা ক্ষার যেভাবে বিয়োজিত হয় সেভাবে? নো, ওভাবে না। বিয়োজিত হয় অল্প সামান্য পরিমাণে বিয়োজিত হয়। তো সামান্য পরিমাণে যদি বিয়োজিত হয়, তাহলে পানির এই যে পরিমাণটা, এটাকে আমরা চাইলে একটা কনস্ট্যান্ট ধরে নিতে পারি। ঠিক আছে, একটা কনস্ট্যান্ট ধরে নিতে পারি। তাহলে এই যে কে কি, কে একটা কনস্ট্যান্ট ধ্রুবক, তার সাথে আমরা যাই গুণ করি সেই জিনিসটা কি আলটিমেটলি একটা ধ্রুবকই হবে। তো এই কে ইনটু পানি, এটাকে আমরা একটা ধ্রুবক হিসাবে লিখতে পারি। ধ্রুবক হিসাবে লিখতে পারি হচ্ছে কে ডাব্লিউ ইকুয়াল টু এস প্লাস ওএস মাইনাস। এই যে জিনিসটা, এটাই হচ্ছে পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল, কারণ কি পানি এই যে আয়নিত হয়ে কি থাকে, এস প্লাস হিসাবে থাকে, ওএইচ মাইনাস হিসাবে থাকে, এবং এই দুইটা আয়নের যে গুণফল, এই গুণফলটা অলওয়েজ একটা ধ্রুবক। গুণফলটা কি, এই গুণফলের মানটা হচ্ছে অলওয়েজ ধ্রুবক। তো এই যে ধ্রুবক মানটা কি, এই ধ্রুবক মানটা কি বলা হয়? কে ডাব্লিউ। তাহলে পানির আয়নিক গুণফল কেউ যদি জিজ্ঞেস করে যে তোকে যে পানির আয়নিক গুণফল কি বল, আজকে কেমিস্ট্রি ক্লাস করে আসছিস, দেখি বল পানির আয়নিক গুণফল কাকে বলে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? যে পানি বিয়োজিত অবস্থায় দ্রবণে H প্লাস এবং OS মাইনাস হিসাবে থাকে। এই H প্লাস এবং OS মাইনাসের গুণফলটা একটা ধ্রুবক। এই ধ্রুবকটাই হচ্ছে পানির আয়নিক গুণফল বা কে অফ ওয়াটার। কে ডাব্লিউ কেন? ডাব্লিউ ফর ওয়াটার, কে অফ ওয়াটার। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? ক্লিয়ার? বুঝছি ভাইয়া। বল 10 সেকেন্ডে বল পানির আয়নিক গুণফলটা বোঝা গেল কিনা। আরো কথাবার্তা আছে, মাত্র স্টার্ট করলাম। জি জি, বুঝতে পারছি। ওকে, বুঝতে পারলে? এখন যদি আমাদেরকে বলে যে হ্যাঁ খুব খুব তো বুঝছো, তাহলে বলো তো এটার একক কি? একক, আচ্ছা এখানে এই যে H প্লাস, এটা কি ঘনমাত্রা না? OS মাইনাস, এটা কি ঘনমাত্রা না? তো পানির আয়নিক গুণফলের ক্ষেত্রে এই ঘনমাত্রাটা নেওয়া হয় গ্রাম আয়ন পার লিটার, এই এককে। গ্রাম আয়ন পার লিটার এই এককে নেওয়া হয়। অর্থাৎ পার লিটারে কি পরিমাণ গ্রাম আয়ন উপস্থিত আছে, অর্থাৎ কত গ্রাম আয়ন উপস্থিত আছে, হ্যাঁ উপস্থিত আছে, তো গ্রাম আয়ন পার লিটার। তাহলে এইটার ইউনিট যদি আমরা বের করতে যাই, একক যদি বের করতে যাই, তাহলে কি লিখতে হবে ভাইয়া? এই যে এস প্লাস, এটার জন্য কি লিখতে হবে? এটার জন্য লিখতে হবে গ্রাম আয়ন পার লিটার ইনটু এই যে ওএস মাইনাস, এটার জন্য কি লিখতে হবে? এটার জন্য লিখতে হবে গ্রাম আয়ন পার লিটার। ঠিক আছে ভাইয়া? এখন তাহলে কি হলো গ্রাম আয়ন পার লিটার? গ্রাম আয়ন কয়টা হয়েছে? দুইটা, দুইটার গুণফল কি হবে? স্কয়ার। তাহলে লিখতে পারি গ্রাম আয়ন স্কয়ার। আর পার লিটার কয়টা হয়েছে? দুইটা, তাহলে পার লিটার স্কয়ার। এটা হচ্ছে আমাদের ইউনিট, আমাদের একক। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের এই কে ডাব্লিউর একক। কে ডাব্লিউর একক কি? গ্রাম আয়ন স্কয়ার পার লিটার স্কয়ার, গ্রাম আয়ন স্কয়ার পার লিটার স্কয়ার। ঠিক আছে, এখন আসো আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম এই যে এই এস প্লাস আর ওএস মাইনাস, এটার গুণফল একটা ধ্রুবক, একটা ধ্রুবক। এই মানটা কি? মানটা একটা ধ্রুবক, অর্থাৎ কে ডাব্লিউ একটা কনস্ট্যান্ট। তো আমরা যদি সেই কনস্ট্যান্ট মানটা লিখি, সেটা হচ্ছে
25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় at 25 ডিগ্রি সেন্টিগ্রেড kW equal to 10 to the power minus 14। ঠিক আছে, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় kW এর মান কত? 10 to the power minus 14 অ্যাপ্রক্সিমেট। এটা এরকম 1.0008 into 10 to the power minus 14 এরকম। তো যে 008 বা 0008 ওই জিনিসটা নেগলেজিবল, নেগলেক্ট করা যায়। এজন্য ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কি ধরে নিই যে kW equal to 10 to the power minus 14, 10 to the power minus 14 কত তাপমাত্রায়? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা কিন্তু তাপমাত্রার সাথে সাথে চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয় সেটাতে আমরা পরে আসতেছি। আপাতত এতটুকু জানি যে এটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করতে বাচ্চারা এখানে কি লেখা যায়? এখানে লেখা যায় kW মানে কি ভাইয়া? kW মানে হচ্ছে S প্লাস OS মাইনাস, এইটা ইকুয়াল টু কত? ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 14। ঠিক আছে, এখান থেকে লেখা যায় S প্লাস স্কয়ার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 14। এখন S প্লাস স্কয়ার কিভাবে লিখলাম ভাইয়া? কেন লিখলাম? কোন কথার ভিত্তিতে লিখলাম? এটা লেখার কারণ হচ্ছে বিশুদ্ধ পানিতে আমার এই S প্লাস এর ঘনমাত্রা আর OS মাইনাস এর ঘনমাত্রা সেম সেম। ঠিক আছে, তাহলে বিশুদ্ধ পানিতে S প্লাস ইকুয়াল টু OS মাইনাস। তো যেহেতু S প্লাস ইকুয়াল টু OS মাইনাস, তাহলে OS মাইনাসের জায়গায় আমরা কি লিখতে পারি? S প্লাস লিখতে পারি। তাহলে S প্লাস ইন্টু S প্লাস স্কোয়ার। ক্লিয়ার? ওকে, তাহলে এবার এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি এই S প্লাস এর আয়তন কত, ঘন কনসেন্ট্রেশন কত? 10 টু দি পাওয়ার মাইনাস 7, 10 টু দি পাওয়ার মাইনাস 7। তাহলে S প্লাস এর ঘনমাত্রা কত? 10 টু দি, কারণ কি এটা স্কয়ার আছে, যদি রুট করি ওই পাশে 14 অর্ধেক কত? 10 টু দি পাওয়ার মাইনাস 7। তাহলে এই যে S প্লাস এর ঘনমাত্রা কত? 10 টু দি পাওয়ার মাইনাস 7। এবার বলো তো ভাইয়া বিশুদ্ধ পানিতে OS মাইনাস এর ঘনমাত্রা কত? তাহলে এটা তোরা অ্যানসার দিবি। বিশুদ্ধ পানিতে OS মাইনাস এর ঘনমাত্রা কত? আমি আবার 10 সেকেন্ডে তোরা উত্তর দিতে দিতে আমি আবার একটু বলি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় kW এর মান 10 টু দি পাওয়ার মাইনাস 14। ওকে, এবার S প্লাস আর OS মাইনাস, kW ইকুয়াল টু কি? S প্লাস OS মাইনাস দুইটা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 14। এবার আমরা বিশুদ্ধ জানি বিশুদ্ধ পানিতে S প্লাস আর OS মাইনাস সেম। তাহলে আমরা S প্লাস এর জায়গায় OS মাইনাস এর জায়গায় S প্লাস লিখতে পারি। লিখলে এটা S প্লাস ইনটু S প্লাস কি হবে? S প্লাস স্কয়ার। হ্যাঁ, তো ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 14। এখান থেকে ক্যালকুলেশন করলে S প্লাস এর আয়তন হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 7। এবার তোদেরকে আমি প্রশ্ন করছিলাম যে তাহলে বিশুদ্ধ পানিতে OS মাইনাস এর ঘনমাত্রা কত? অলরেডি তোরা সবাই অ্যানসার দিয়ে দিছিস যে 10 টু দি পাওয়ার মাইনাস 7 বা সেম। তাহলে এখানে আমরা এই লাইনটা লিখতে পারি ভাইয়া, এই যে এই লাইনটা লিখতে পারি যে তাহলে এই S প্লাস ইকুয়াল টু OS মাইনাস ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, 10 টু দি পাওয়ার মাইনাস 7। ঠিক আছে, এতদূর আমরা লিখতে পারি, তাই না? এতদূর লিখতে পারি। এখন এই কন্ডিশনটা কখন ভাইয়া? এটা কখন? এই যে আমরা এই কথাটা লিখলাম, এটা কখন? এটা অবশ্যই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা মাথায় রাখতে হবে। এটা কখন? এটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওকে, ওকে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা ইনশাল্লাহ বুঝতে পারছি। ওকে, এবার আমরা যাই দেখ, এখন একটা জিনিস খেয়াল কর। ধর একটা দ্রবণে S প্লাস এর ঘনমাত্রা ইকুয়াল টু OS মাইনাস এর ঘনমাত্রা। এই দ্রবণটাকে কোন দ্রবণ বলা হবে? কি ধরনের দ্রবণ বলবো এটাকে? আমরা এটাকে বলবো হচ্ছে নিরপেক্ষ দ্রবণ, তাই না? যে দ্রবণে S প্লাস OS মাইনাস সমান, এটা কি? এটা বিশুদ্ধ পানি, আর বিশুদ্ধ পানিকে একটা নিরপেক্ষ দ্রবণ। ঠিক আছে, নিরপেক্ষ দ্রবণ। এখন খেয়াল কর, যদি এরকম হইতো
যে আমার H প্লাসের ঘনমাত্রা H প্লাসের ঘনমাত্রা গ্রেটার দেন OH মাইনাসের ঘনমাত্রা, অর্থাৎ দ্রবণে H প্লাসের পরিমাণ বেশি হতো। অথবা এভাবে আমরা লিখতে পারি না যে H প্লাসের ঘনমাত্রা এটা হচ্ছে 10⁻⁻7 থেকে বেশি, 10⁻⁻7 থেকে বেশি। তাহলে এই যে দুইটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশনে দ্রবণটা কিরকম হবে? এটা কি নিরপেক্ষ নাকি অম্লীয় নাকি ক্ষারীয়, অ্যাসিডিক নাকি বেসিক? দ্রবণটা কি অম্লীয় নাকি ক্ষারীয়, কিরকম হবে বলেন? অ্যাসিডিক হবে, সাবাস, অ্যাসিডিক হবে দ্রবণটা। তাহলে কিরকম হবে? দ্রবণটা হবে অম্লীয় বা অ্যাসিডিক দ্রবণ, অ্যাসিডিক দ্রবণ। তাহলে যদি এবার আমরা রিভার্সটা লিখি ভাইয়া, রিভার্স বলতে কোনটা? এই যে যেখানে আমার H প্লাসের ঘনমাত্রা OH মাইনাস থেকে কম, মানে দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স OH মাইনাসের ঘনমাত্রা বেশি। আবার এই OH মাইনাসের ঘনমাত্রাটা তখন 10⁻⁻7 থেকে বেশি বেশি। তাহলে এই যে দ্রবণটা, এটাকে আমরা কোন দ্রবণ বলবো? এটাকে বলবো হচ্ছে বেসিক দ্রবণ, ক্ষারীয় দ্রবণ। ঠিক আছে, ক্ষারীয় দ্রবণ, একটা নিরপেক্ষ, একটা অ্যাসিডিক আর একটা বেসিক। ওকে, তাহলে ক্ষারীয়, হ্যাঁ তাহলে ক্ষারীয়। সুন্দর, গুড গুড, সাবাস। বেসিস না বেসিক, তাড়াতাড়ি টাইপ করতে গিয়ে টাইপিং মিস্টেক হয়ে গেছে না? ওকে, ঠিক আছে। এবার আসো, তাহলে এই 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 গেল মোটামুটি আমাদের পানির আয়নিক গুণফলের কথাবার্তা। আমরা যাই পরের স্লাইডে, দেখ কি আছে যে KW এর উপর তাপমাত্রার প্রভাব, যে তাপমাত্রা বাড়ালে বা কমালে আমরা কি বলছিলাম? আমরা বলছি KW ইকুয়াল টু 10⁻⁻14, বাট কন্ডিশনস অ্যাপ্লাইড কোনটা? যে এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমরা যদি এখান থেকে তাপমাত্রা বাড়ায় দিই বা তাপমাত্রা কমায় দিই, তখন কি ধরনের ঘটনা ঘটতে পারে? ব্যাপারটা খেয়াল করে দেখ, যেটা আমাদের এই যে এটা পানি H2O, এই যে পানি ভাঙলো, ভেঙে কি হয়েছে? ভেঙে হয়েছে H প্লাস সাথে OH মাইনাস, H প্লাস সাথে OH মাইনাস। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা একটা তাপহারী বিক্রিয়া, তাপহারী। তার মানে ডেল H ইকুয়াল টু প্লাস 57.3 কিলোজুল, খুব সম্ভবত 57.3 কিলোজুল পার মোল, খুব সম্ভবত। ঠিক আছে, এটা এটা তাহলে এই জিনিসটা কি? এটা একটা তাপহারী বিক্রিয়া। কোন বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। ওকে, তাহলে এই যে পানির যে বিয়োজনটা, এই বিয়োজনটা কি বিক্রিয়া? এই বিয়োজনটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া। এখন তাপহারী বিক্রিয়া হলে সমস্যা কি? তাপহারী বিক্রিয়া হলে ঝামেলাটা কোথায়, কোন জায়গায় সমস্যাটা? সমস্যাটা হচ্ছে ভাইয়া, আমাদের এক আঙ্কেল আছে না, লা শাতেলিয়া আঙ্কেল। তো ছোটবেলায় যে লা শাতেলিয়া নীতি আমরা পড়ছি, সেখানে আমরা কি জানি? যে তাপহারী বিক্রিয়ার যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, যেহেতু এটা তাপহারী বিক্রিয়া, তাহলে এখানে তাপমাত্রা বাড়ালে কি হবে? তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া কোন দিকে যাবে বলো? ডানে যাবে নাকি বামে যাবে? এগুলা এসএসসির পড়াশোনা, তোমরা পড়ে আসছো আই হোপ। এই অ্যান্সার তো তোরাই দিতে পারবি, বল। যে তাপমাত্রা বাড়ালে এই বিক্রিয়া কি ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে? তাপহারী বিক্রিয়া, কিন্তু তাপহারী বিক্রিয়া, উল্টাপাল্টা অ্যান্সার দিবি না, ঠিক আছে? তাপমাত্রা বাড়ালে কি হবে? ডানে যাবে, ডানে যাবে, সামনে যাবে, ডানে যাবে। হ্যাঁ, গুড, এই তো পারস, এই তো পারস, সুন্দর। তার মানে কি, আমার এই বিক্রিয়াটা কি করতেছে? বিক্রিয়া যখন বাম থেকে ডানে যাচ্ছে, তখন তাপমাত্রা কমতেছে। তাপহারী মানে কি? সিস্টেমের তাপমাত্রা সে খেয়ে ফেলতেছে। এখন আমরা কি করব? তাপ দিব। লা শাতেলিয়া আঙ্কেল কি বলছে? যে তুই যা করবি সিস্টেম তার উল্টাটা করবে, সিস্টেম তার উল্টাটা করবে,
তাই না? তুই সামনে গেলে ও পিছনে যাবে, তুই পিছনে গেলে সামনে যাবে, ঠিক আছে? তাহলে এখন আমরা তাপ বৃদ্ধি করতেছি, ও চাইবে তাপ কমাইতে। তো তাপ কমাইতে কোন পাশে গেলে তাপ কমে? ডান পাশে। তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? বিক্রিয়া হচ্ছে ডানে যাবে। ডানে যাবে। এখন যদি ডানে যায় ভাইয়া, তাহলে যে এস প্লাস আর ওএস মাইনাসের কি হবে? এস প্লাস আর ওএস মাইনাসের কি হবে? এস প্লাসও বাড়বে, বাড়বে, ওএস মাইনাসও কি বাড়বে। এস প্লাস ওএস মাইনাস দুইটাই বাড়বে। এখন দুইটা যদি বাড়ে, ছোটবেলায় আমরা একটা ইকুয়েশন পড়ছিলাম, কি যেন? কে ডাব্লিউ ইকুয়াল টু এস প্লাস ওএস মাইনাস। এটা পড়ছিলাম আমরা অনেক ছোটবেলায়, এটা পড়ে আসছি। তাহলে এখন দেখতো ভাইয়া, যদি এস প্লাসও বাড়ে, ওএস মাইনাসও বাড়ে, তাহলে কে ডাব্লিউ বাড়বে কি বাড়বে না? ডেফিনেটলি আমার কে ডাব্লিউ বাড়বে। ঠিক আছে? তাহলে তাপমাত্রার সাথে কে ডাব্লিউ সম্পর্কটা কি ভাইয়া? তাপমাত্রা ইজ সমানুপাতিক কে ডাব্লিউ। তাপমাত্রা ইজ সমানুপাতিক কে ডাব্লিউ। হ্যাঁ, 1 মিনিট প্লিজ। নিয়াজ, হ্যাঁ হ্যাঁ বলো। ওই যে প্ল্যান, আমি না না ক্লাসেই আছি, তোমার ডিসিশনের উপর ক্লাস টানবো আর কি। হ্যাঁ ওকে। হ্যাঁ আমার মনে হয় আরেকটু 15-20 মিনিট হলে বেটার হয়, ধরো 4টার কাছে স্টুডিওতে আছি। হ্যাঁ হ্যাঁ ওইটাই পারফেক্ট হয়। আমি তাহলে এর মধ্যে দেখি ক্লাস শেষ করে বের হচ্ছি। তাহলে আরেক 4:45, হ্যাঁ 4:45 ইজ ফাইন। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে। তোদের নিয়াজ ভাইয়ের সাথে আমার আজকে একটা, আমাদের একটু শুট আছে বুয়েটে, তো এজন্য আমি তোদের সাথে কোনো বিলকি জিলকি না করে সংক্ষিপ্ত মানে শুধুমাত্র পড়াশোনায় থাকার চেষ্টা করতেছি। হ্যাঁ অনেক কিছু পড়ানোর ইচ্ছা আছে। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আয় আমরা যেই কথায় ছিলাম সেই কথায় আসি, যে তাপমাত্রা, তাপমাত্রা কে ডাব্লিউ এর সমানুপাতিক। তাহলে এখন বলেন তো স্যারেরা, বুদ্ধিজীবীরা, তাপমাত্রা যদি বাড়ে কে ডাব্লিউ বাড়বে, তাপমাত্রা যদি কমে কে ডাব্লিউ কমবে। ঠিক আছে? তাহলে এখন যদি বলো, এখন যদি বলো যে তোমাকে যদি বলা হয় যে বলতো কে ডাব্লিউ এর উপর তাপমাত্রা কিভাবে প্রভাব ফেলে, তাহলে আমরা কি লিখবো পরীক্ষার খাতায়? যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, এই যে দেখেন পানি যখন ভাঙে, এটা ডেল এইচ 57.3 কিলো জুল, এই মানটা মুখস্থ করার দরকার নাই। তুমি লিখবা যে ডেল এস পজিটিভ, হ্যাঁ ডেল এস পজিটিভ, এতটুকু লিখলে হবে, এই মান মুখস্থ করার দরকার নাই। এবং সাথে লিখবে এটা একটা তাপহারী বিক্রিয়া। তারপর লিখবা যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, আমরা জানি আমাদের লাশ আতেলি আঙ্কেল বলছে যে তাপহারী বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া ডান দিকে যাবে, আর বিক্রিয়া ডান দিকে গেলে এস প্লাস এবং ওএস মাইনাস দুইটাই বাড়বে। বাড়লে আমরা আমাদের ডিডিটি ভাইয়ের কাছে শিখছি যে কে ডাব্লিউ ইকুয়াল টু এস প্লাস ওএস মাইনাস। তাহলে যদি এস প্লাস ওএস মাইনাস বাড়ে, কে ডাব্লিউ বাড়বে। সুতরাং আমরা বলতে পারি যে তাপমাত্রার সাথে কে ডাব্লিউ সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, যেখানে তাপমাত্রা বাড়লে কে ডাব্লিউ বাড়ে, তাপমাত্রা কমলে কে ডাব্লিউ কমে। বাট 25°C তাপমাত্রা, এর মানটা কত? 10⁻⁻14। ঠিক আছে, ক্লিয়ার? একদম পুরোপুরি বুঝছি না এবার প্রথম থেকে বলার পরে? ক্লিয়ার? বলেন 10 সেকেন্ডে, তাহলে পরের টপিকে যাব আমরা। বুঝছি ভাইয়া, ওকে ওকে ক্লিয়ার, সুন্দর। এই যে আজকে, কালকে মনে হয় যে 7-8 জন নিয়ে আমি, আমার খুব মন খারাপ হয়ে গেছিল যে আরে এই বাচ্চাগুলোর আমি এতদিন ধরে পড়াইতেছি, আজকে লাইভ ক্লাসে এসে দেখি 7-8 জন। আজকে আবার দেখি বাচ্চারা আসছে। হোপফুলি আমি যখন ক্লাস কন্টিনিউ করবো প্রতিদিন, তোদের সংখ্যাটা আরো বাড়বে। অন্য তাপমাত্রায় কি মুখস্থ করতে হবে? জীবনেও না,
জীবনও না। কেমিস্ট্রিতে মুখস্থ যত কম করা যায়, ওই যে একটা মুখস্থ করছি না 25°C তাপমাত্রায় 10⁻⁻14, এটা মুখস্থ করার সৎ উদ্দেশ্য আছে, কারণ এটা দিয়ে হাজার হাজার ম্যাথ করবি তুই জীবনে। তো এটা মুখস্থ না, এটা মনের মধ্যে গেঁথে যাবে, কিন্তু বাকি কোনোটাই মুখস্থ করবি না, দরকার নেই ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে এবার এবার আমরা পরেরটাতে যাই। পরে কি আছে ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে? বিয়োজন ধ্রুবক কেডি। বিয়োজন ধ্রুবক কেডি, ডি ফর ডিসোসিয়েশন। ডিসোসিয়েশন, ডিসোসিয়েশন মানে কি? বিয়োজন। তাহলে যে কেডিটা কি? কেডি হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা বিয়োজন ধ্রুবক। ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা হচ্ছে বিয়োজন ধ্রুবক। এই জিনিসটা কি ভাইয়া? এই জিনিসটা হচ্ছে একটু খেয়াল কর। ধর আমি যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য নিলাম, সেটা অ্যাসিডও হইতে পারে, সেটা ক্ষারও হইতে পারে, সেটা কোনো লবণও হইতে পারে, হ্যাঁ, হোয়াট এভার ইট ইজ, যে কোনো একটা কিছু নিলাম, সেটা কি? সেটা ধর মনে কর এবি। এবি, তো এবিটা মনে কর ভাঙলো এইভাবে। ভাঙলো কিভাবে? যে এ প্লাস প্লাস বি মাইনাস, এভাবে ভাঙলো। তাহলে এই যে এবি এভাবে ভাঙলো, এইটার ক্ষেত্রে আমরা একটা বিয়োজন ধ্রুবক বের করতে পারি, যে বিয়োজন ধ্রুবকটাকে আমরা লিখবো হচ্ছে কেডি, তাই না? ওই যে কেসি, কেপি, এইটা ওইটা, এইগুলা যেরকম, এগুলো ঘুরে ফিরে একই কথা, ভিন্ন ভিন্ন নামে আসতেছে, ঠিক আছে? তাহলে এখন দেখ কেডি, ডি ফর ডিসোসিয়েশন, এটা যদি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আমরা হিসাব করি, তাহলে কি হবে ভাইয়া? উপরে যাবে এ এর ঘনমাত্রা, সাথে বি এর ঘনমাত্রা, আর নিচে আসবে কি? নিচে আসবে এ বি এর ঘনমাত্রা, তাই না? এটা হয়ে গেল কি? হয়ে গেল আমাদের বিয়োজন ধ্রুবক, তাই তো? এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল বিয়োজন ধ্রুবক। এখন বাচ্চারা খেয়াল কর, এই যে বিয়োজন ধ্রুবকটা ভাইয়া লিখলাম, এই বিয়োজন ধ্রুবক দুই প্রকার। কয় প্রকার? বিয়োজন ধ্রুবক দুই প্রকার, ঠিক আছে? বিয়োজন ধ্রুবক দুই প্রকার। আচ্ছা, কি কি ভাইয়া? যে দুই প্রকার তো বলে দিলাম, এখন এই দুই প্রকার কি কি? আচ্ছা, আমরা যদি অম্লের বিয়োজন ধ্রুবক বের করতে যাই, অম্ল অর্থাৎ অ্যাসিড, আমরা যদি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বের করতে চাই, তাহলে সেটাকে বলা হয় অম্ল বিয়োজন ধ্রুবক। কি বলা হয়? অম্ল বিয়োজন ধ্রুবক। অ্যাসিড যদি হয় তাহলে সেটাকে বলা হয় অম্ল বিয়োজন ধ্রুবক। ডি ফর কি? ডিসোসিয়েশন। এই ডি এর জায়গায় তখন এটা হয়ে যায় এ, তখন এটা কি হয়ে যায়? এ, অর্থাৎ কে এ। এ ফর অ্যাসিড, কে এ, এ ফর অ্যাসিড, ঠিক আছে? আর আমরা যদি ক্ষার নিতে যাই, আমরা যদি ক্ষার নিতে যাই মানে বেজ নিতে চাই, বেজ ক্ষার নিতে চাই, তখন এটাকে আমরা বলি হচ্ছে কে বি, ঠিক আছে? তাহলে বিয়োজন ধ্রুবক দুই প্রকার, কার কার জন্য? অ্যাসিড আর বেজের জন্য। তাহলে যেটা যখন অ্যাসিড বিয়োজিত হবে, তখন এটাকে আমরা বলবো অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা অম্ল বিয়োজন ধ্রুবক, সংক্ষেপে কে। আর এটা হচ্ছে বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা ক্ষার বিয়োজন ধ্রুবক কেবি। আমি বাংলা নামগুলো একটু লিখে দেই। এটা কি? এটা হচ্ছে অম্ল বিয়োজন ধ্রুবক, অম্ল বিয়োজন ধ্রুবক। আর এটা হচ্ছে ক্ষার বিয়োজন ধ্রুবক, ঠিক আছে? এখন এই কে আর কেবি, কে কেবি এর শানে নজুল কি ভাইয়া? কে কেবি এর শানে নজুল হচ্ছে, আমরা তো শক্তিশালী অ্যাসিডের মানে বিভিন্ন ভাবে তাদের শক্তি মাপ করতে মানে করতে পারি, মেজার করতে পারি যে কে কার থেকে বেশি শক্তিশালী, যেটা গত ক্লাসে আমরা পড়ছি। কিন্তু দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে কোন অ্যাসিড বেশি শক্তিশালী, কোন অ্যাসিড কম শক্তিশালী, কোন ক্ষার বেশি শক্তিশালী, কোন ক্ষার কম শক্তিশালী, এইগুলা হিসাব করা হয় কে আর কেবি এর ভ্যালু দিয়ে। সম্পর্কটা কিরকম? সম্পর্কটা হচ্ছে এরকম, দেখ ভাইয়া, সম্পর্কটা হচ্ছে এই যে কে এ আর হচ্ছে কে বি, এদের সাথে সম্পর্কটা কার? ধর অ্যাসিডের শক্তি বা ক্ষারের শক্তি, শক্তি। এই সম্পর্কটা যদি আমরা লিখি, তাহলে এইভাবে লিখতে পারি
যে এদের সাথে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক মানে কি ভাইয়া? সমানুপাতিক মানে হচ্ছে যদি কেবির মান বেশি হয় তাহলে আমার এসিড বা ক্ষার বেশি শক্তিশালী, কেবির মান যদি কম হয় এসিড বা ক্ষার কম শক্তিশালী। ঠিক আছে, এসিড বা ক্ষার কম শক্তিশালী। এতটুকু পর্যন্ত মনে হয় হোপফুলি আমরা বুঝছি। না বুঝলে আমি আরেকবার বলবো। বলার আগে তাহলে এইবার ছোট্ট একটা জিনিস লিখে দেই, এই যে কে এ আর কে বি, এই দুইটার একটা দারুণ সম্পর্ক আছে। সেটা কি? সেটা হচ্ছে কে এ ইন্টু কে বি ইকুয়াল টু কে ডাব্লিউ। এই যে বলছিলাম না কে ডাব্লিউ কেন? পানির আয়নিক গুণফলের সানিলুজুল কি? এই যে দেখ ভাইয়া, অম্ল বিয়োজন ধ্রুবক ইন্টু ক্ষার বিয়োজন ধ্রুবক ইকুয়াল টু কে ডাব্লিউ। এখন 25°C তাপমাত্রায় কে ডাব্লিউ এর মান কত ভাইয়া? কে এ ইন্টু কে বি ইকুয়াল টু 10⁻⁻⁻⁴। এটা কখন? এটা হচ্ছে 25°C তাপমাত্রায়। ঠিক আছে, ওকে। এখন এই যে ইকুয়েশনটা দিয়ে, এটা দিয়ে মোটামুটি আমরা বেশ কিছু ম্যাথ করব। এটা দিয়ে আমরা ম্যাথ করব। ঠিক আছে, তাহলে আমি প্রথম থেকে একবার বলি। সেটা হচ্ছে দেখ, আমরা যে কোনো একটা, সেটা এটা অ্যাসিডও হতে পারে, এটা ক্ষারও হতে পারে, এটা একটা লবণও হতে পারে। ঠিক আছে, ধরো এখানে আমি যে অম্ল বিয়োজন ধ্রুবক লিখলাম, আমি যদি লবণ বিয়োজন ধ্রুবক লিখতাম তাহলে এখানে কে হইতো না, কে এস হইতো, কে অফ সল্ট, লবণ বিয়োজন ধ্রুবক। অর্থাৎ যা কিছু এখানে যদি তুই আমাকে বিয়োজিত করস, ধর আমাকে যে দুই পাশে ধরে টেনে ছিঁড়ে ফেলিস, তাহলে এটা হবে কে বি, বাদল বিয়োজন ধ্রুবক। বুঝাইতে পারছি বিষয়টা? অর্থাৎ এইখানে কে বিয়োজিত হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা এই জায়গায় লিখবো। তো আমি একটা তড়িৎ বিশ্লেষণ লিখলাম, লেখার পরে এটা কেডি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট লিখলাম, যেটা কেসি কেপি তোমরা যেমন লিখো ওইভাবে লিখছো, ফাইন। এবারে বিয়োজন ধ্রুবকটাকে আমি দুই ভাগে ভাঙলাম, যেটা আমাদের লাগবে, আমাদের আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাসিড, যদি আমরা অ্যাসিড নিতাম তাহলে সেটা হয়তো অম্ল বিয়োজন ধ্রুবক, যদি আমরা ক্ষার নিতাম সেটা হয়তো ক্ষার বিয়োজন ধ্রুবক। ঠিক আছে, অর্থাৎ জাস্ট কিচ্ছু নেই, কে ডি এর জায়গায় কে এ বা কে বি বসায় দিলাম। এখন এই কে আর কে বি এর সামনে নজুল কি? কে বি এর মান যত বেশি হবে, শক্তি অ্যাসিড বা ক্ষারের শক্তি তত বেশি হবে। কে এ বা কে বি এর মান যত কম হবে, অ্যাসিড বা ক্ষারের শক্তি তত কম হবে। ক্লিয়ার? এখন এই কে আর কে বি এর একটা সম্পর্ক হচ্ছে কে এ ইন্টু কে বি ইকুয়াল টু কে ডাব্লিউ। এখান থেকে আমরা লিখতে পারি কে ইন্টু কে বি ইকুয়াল টু 10⁻⁻14 বিকজ উই নো কে ডাব্লিউ ইকুয়াল টু 10⁻⁻14। ঠিক আছে, ফারদিন বিয়োজন হলে কে এফ, না ফারদিন বিয়োজন হলে হবে কে এস এল, এস এল ফর সিঙ্গেল লুজার। ওকে, এতটুকু পর্যন্ত আমরা বুঝছি। আমরা একটু 10 সেকেন্ডে বলবো, তাহলে আমরা ম্যাথে যাব। বলেন স্যাররা। মোহাম্মদ রিজিম, রিজিম লিখছে ভাই আমার প্রথম লাইভ ক্লাস, আমার নাম নিয়েন প্লিজ। তো তোর নাম নিলে কি হবে? হ্যাঁ, তো রিজিমকে সবাই ওয়েলকাম করো। রিজিম হচ্ছে আজকে প্রথম লাইভ ক্লাসে আসছে। কনগ্রাচুলেশনস রিজিম, তোমার জীবনে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। প্রথম ক্লাস, লাইভ ক্লাস, নাম নিয়েন। এসব ধান্দাবাজি কমেন্ট না করে প্রথম লাইভ ক্লাসে এই কোশ্চেনের অ্যান্সার দিবি। কারণ আমি যখন কোশ্চেন করি, এই যে ফারদিন, তারপরে যে সুরাইয়া, অন্তরা, এরা যারা অ্যান্সার দিতেছে, হ্যাঁ, এই যে মাহিন, তো আমি হয়তো মুখে নাম নেই না। একজন আছে যে পায়েল, হ্যাঁ, আরো অনেক আছে এখানে, মিজানুর রহমান, আরো কে কে আছে, অনেকে আছে যাদের আমি হচ্ছে নাম নেই না, কিন্তু আমি যখন কোশ্চেন করি, যখন এরা অ্যান্সার দেয়, তখন আমি মনে মনে নামগুলো পড়ি, মুখে উচ্চারণ করি না। হ্যাঁ, তো তুই যখন দুইটা চ্যাপ্টার রেকর্ড করছিস, হ্যাঁ, যখন ভাইয়া কোশ্চেন করবো যে এটা কি হবে, ওটা কি হবে, বা বুঝছো কিনা, তখন কমেন্ট করলে তোর নাম অটোমেটিক ভাইয়ের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে রিজিম, ফাইন, তোর কথা, তোর নামও মনে থাকবে। আমরা তাহলে পরেরটাতে যাই ভাইয়া। হ্যাঁ, আমরা এখন অনেকগুলা ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, গুড। প্রথম ম্যাথ দেখ কি বলছে, যে অ্যামোনিয়াম আয়ন
এত। আচ্ছা, এইখানে দেখবি এই ম্যাথ গুলাতে কখনো কখনো 25°C জায়গায় 19-20 থাকতে পারে। ওই জিনিসটাকে আমরা ইগনোর করব, ঠিক আছে? ইগনোর করে আমরা কি করব? ইগনোর করে হচ্ছে এই কেডব্লিউ এর যে মানটা, এটা ওই 10⁻14ই ধরে নিব। হ্যাঁ, কারণ ম্যাথের সুবিধার্থে, কারণ বাকিগুলা কেউ মুখস্থ করতে পারবে না। ওকে, এখন কি বলছে যে এর কে এর মান দেয়া আছে। দেখ ভাইয়া, কে এর মান দেয়া আছে এত, এইটা। এখন বলছে এর অনুবন্ধী ক্ষারক কেবি এর মান কত। অনুবন্ধী ক্ষারক কেবি এর মান কত। অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষারক কিন্তু লাস্ট ক্লাসে আমরা পড়ে আসছি, তো হোপফুলি আমরা পারবো। ওকে, তাহলে এখন খেয়াল কর, আমরা এই যে কে দেয়া আছে কেবি কত, এটা পারবো কি? অনেক কঠিন একটা ম্যাথ রে ভাই। কেবি ইন্টু কে এ ইকুয়াল টু 10⁻14। কে ইন্টু কেবিও তুই লিখতে পারবি, আমার মন চাইছে লিখছি এমনি। আমার কেবি বের করতে বলছে, কেবি ইকুয়াল টু, কে এর মান কত দেওয়া আছে? 5.55 ইন্টু 10⁻10, নিচে হচ্ছে 10⁻14। এটা করলে কত আসে ভাইয়া? 5.55 ইন্টু 10⁻4, এরকম কিছু আসে মনে হয়, তাই না? এই চোরি চোরি, আমি তো উল্টা লিখছি, রোজায় ধরছে রে। দেখ 10⁻14 হচ্ছে উপরে, নিচে কত? 5.55 ইন্টু 10⁻10। এইবার এটা করলে যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কত আসছে পারছস তোরা? ভাইয়া কে নিচে যাবে না? জি স্যার, নিচে যাবে, ভুলে লিখছি। ওকে, পরেরটাতে এগুলো তো আমার মনে হয় না এটা বোঝানোর কিছু আছে। কে ইন্টু কেবি ইকুয়াল টু 10⁻14, এইটুকু তোরা পারবি, কারণ তোদেরকে আমি গুণগত রসায়ন এবং পর্যাবৃত্ত ধর্মতে যেসব জিনিস পড়ায় আসছি ওইগুলা যেহেতু তোরা বুঝতে পারছিস, এইসব ম্যাথ তোদের কাছে কিছুই না। আচ্ছা, বলছে হাইড্রোজেন ফ্লোরাইড এবং ফর্মিক অ্যাসিড এই দুইটার কে এর মান দেয়া আছে। কে এর মান দেয়া আছে কি? এই যে এটা এত এবং এত। বলছে ফ্লোরাইড এবং ফরমেট আয়নের কেবি নির্ণয় করো। কিছুই না, জাস্ট দুইটা কোশ্চেন একসাথে, অর্থাৎ এটার জন্য একবার নির্ণয় করবি, এটার জন্য একবার নির্ণয় করবি। তো ধর হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে এটার জন্য আমরা নির্ণয় করব। তো এটার জন্য কি দেওয়া আছে? কে এর মান দেওয়া আছে, কেবি নির্ণয় করতে বলছে। তো আমরা কি লিখবো? কে এ ইন্টু কেবি ইকুয়াল টু 10⁻14। এখন এটার জন্য কে এর মান কত দেওয়া ভাইয়া? ওই যে 7 ইন্টু 10⁻4। তাহলে কেবি ইকুয়াল টু 10⁻14 ডিভাইডেড 7 ইন্টু 10⁻4। এখান থেকে যা আসবে তাই অ্যান্সার। এরপরে কি করব আমরা? পরেরটা, পরে হচ্ছে এই যে এস সি ডাবল এস ফর্মিক অ্যাসিডের জন্য করব। তো ফর্মিক অ্যাসিডের জন্য আবার সেম ফর্মুলা, কে এ ইন্টু কে বি ইকুয়াল টু 10⁻14। ঠিক আছে, এবার এখান থেকে কি বের করতে বলছে? কেবি বের করতে বলছে না? কেবি, তাহলে কেবি ইকুয়াল টু 10⁻14 ডিভাইডেড বাই কত? 1.7 ইন্টু 10⁻4। এখান থেকে যা আসবে তাই অ্যান্সার। ঠিক আছে, লিখার চান্স দেন, এটা এমনি জাস্ট লিখে রাখ, এইগুলো তোদের কাছে কোনো ঘটনাই না। আর এত কল আসতেছে কেন? পারবি না এগুলা? পারবি তাই না? কোনো কিছু না পারলে বলিস। ট্রাইমিথাইল অ্যামিনের কেবি এর মান দেয়া আছে। ট্রাইমিথাইল অ্যামিনের কেবি এর মান দেওয়া আছে। তুমি ট্রাইমিথাইল অ্যামোনিয়াম আয়ন এত এর কে এ বের করো। মানে আগে পরে কি লিখছে না লিখছে জানি না, ট্রাইমিথাইল অ্যামিন না লিখে যদি ট্রাইমিথাইল বাদলও লিখতো, তোর ওইদিকে তাকানোর কোনো দরকারই নেই। তোর দরকার কি ভাই? যে কে বি দেয়া আছে, কে এ বের করতে হবে। এখন আমরা জানি, কি জানি? কে এ ইন্টু কে বি ইকুয়াল টু 10⁻14। শেষ, ম্যাথ শেষ, ক্লিয়ার? আগে পরে বাংলা লেখা অনেক বড় বড় যৌগের নাম দেখে সংকেত দেখে হতাশ হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, পিরিডিন নামক জৈব দ্রাবকের পি কে বি এত। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে, এটা আমি রাখছি ইচ্ছা করেই।
পিরিডিনিয়াম আয়নের পিকেএ কত? এই যে পিকেএ, পিকেবি এগুলো আমরা পড়বো হচ্ছে, আমরা নেক্সট ক্লাস থেকে যখন পিএইচ পড়বো তখন পিএইচ, পিকেএ, পিকেবি এগুলা বাফার দ্রবণের ক্ষেত্রে কাজে লাগে, তখন আমরা এটা দেখব। বাট আমি আপাতত জাস্ট সূত্রটা লিখে দিতেছি, এটা সেটা হচ্ছে এই পিকেএ প্লাস পিকেবি ইকুয়াল টু 14, ঠিক আছে? মানে কে ইন্টু কেবি কত? 10⁻⁻14, আর পিকে ইন্টু পিকেবি ইকুয়াল টু হচ্ছে শুধু 14, ঠিক আছে? এবার বলছে পিকে এর মান বের করতে, তাহলে পিকে এ, এটা হচ্ছে আমি পড়াবো, এটা কিভাবে আসছে এগুলো আমি পড়াবো, ডিটেলসে পড়াবো, সেটা কোথায়? ওই পিএইচ এ এবং বাফার দ্রবণে গিয়ে, অর্থাৎ নেক্সট ক্লাস থেকে, ঠিক আছে? আপাতত জাস্ট এটা লিখে দিলাম এমনি। তো কত? 14 - 8.74, এখান থেকে যা আসবে তাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? 25°C তাপমাত্রায় অ্যামোনিয়া জলীয় দ্রবণে ঘটিত আয়নিক সাম্যাবস্থায়, আচ্ছা আয়নিক সাম্যাবস্থায় অ্যামোনিয়াম, ওকে, অ্যামোনিয়াম আয়ন, ফাইন, হাইড্রোক্সিল, এই তিনটা যথাক্রমে, তিনটারই ঘনমাত্রা দেওয়া আছে ভাইয়া, দেখ এই যে এই একটা 4 × 10⁻⁻4, এটা একটা, আর হচ্ছে 4 × 10⁻⁻4, এটা একটা। বলছে এই তাপমাত্রায় অ্যামোনিয়ার বিয়োজন ধ্রুবকের মান নির্ণয় করতে বলছে। এবার কিন্তু আর কে কেবি মানে ওই কে ইন্টু কেবি 10⁻⁻ সামথিং ওটা দিয়ে হইতেছে না। এবার কি করবে? এবার আমরা অ্যাকচুয়াল ইকুয়েশনটা লিখবো। অ্যাকচুয়াল ইকুয়েশন সেটা কি দেখেন তো একটু। কি বলছে? অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। তো স্যার গত ক্লাসে আমি দেখাইছি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, অর্থাৎ এই যে এরকম, এটার সাথে যদি আমরা পানি যোগ করি, এইটা, ঠিক আছে? এটা ভাঙলে কি হয়? অ্যামোনিয়াম আয়ন সাথে হাইড্রোক্সিল, ওকে। এবার বলছে এই অ্যামোনিয়ার বিয়োজন ধ্রুবকের মান লিখতে বলছে, অ্যামোনিয়ার বিয়োজন ধ্রুবক। তো অ্যামোনিয়ার বিয়োজন ধ্রুবকটা একটু আমরা নির্ণয় করি ভাইয়া। অ্যামোনিয়ার বিয়োজন ধ্রুবকটা আমরা কেমনে লিখতাম? এই যে এভাবে, কে ইকুয়াল টু, উপরে কত হবে ভাইয়া? উপরে হবে অ্যামোনিয়াম আয়ন NH4 সাথে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, এটা। নিচে কে? নিচে হচ্ছে অ্যামোনিয়া আর হচ্ছে পানি। এখন আমরা ছোটবেলায় কি জানছি? ভাইয়া আজকে পড়াইছি যে এই পানি খুব বেশি বিয়োজিত হয় না, পানির বিয়োজন খুব সামান্য, এজন্য পানিটাকে আমরা কি ধরতে পারি? পানিটাকে হচ্ছে আমরা কনস্ট্যান্ট ধরে নিতে পারি। তো যদি কনস্ট্যান্ট ধরি তাহলে এভাবে লেখা যায়, কে ইন্টু পানি ইকুয়াল টু, এই যে এটা অ্যামোনিয়াম আয়ন হাইড্রোক্সিল আয়ন, নিচে কত? নিচে হচ্ছে এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া। তো একটু আগে দেখছিলাম না যে একটা কনস্ট্যান্টের সাথে যাই গুণ করি, গুণফলটা কি হবে ভাইয়া? কনস্ট্যান্ট হবে, তাই না? তো যদি কনস্ট্যান্ট হয়, যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই ইকুয়েশনটাকে আলটিমেটলি আমরা কিভাবে লিখতে পারি? এই ইকুয়েশনটাকে, এই যে কে অফ পানি, এটাকে আমরা আবার একটা নতুন একটা কে হিসাবে লিখে দিতে পারি, বা কে বি লিখতে পারো, যেহেতু এমন একটা ক্ষার, সেটাও লিখতে পারো চাইলে, সমস্যা নেই। তো ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে এই যে অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা সাথে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, নিচে হচ্ছে অ্যামোনিয়ার ঘনমাত্রা। এবার জাস্ট মানগুলো আমরা বসায় দিব, মানগুলো বসায় দাও। অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা, ওই যে অ্যামোনিয়াম 2 নাম্বারটা, 2 নাম্বার কোনটা? এই যে এটা 4 × 10⁻⁻4, 4 × 10⁻⁻4 ইন্টু হাইড্রোক্সিলের ঘনমাত্রা, এই যে এটা সেম 4 × 10⁻⁻4। নিচে কত? নিচে হচ্ছে এই যে অ্যামোনিয়ার ঘনমাত্রা 9.6 × 10⁻⁻3, 9.6 × 10⁻⁻3। এটা করলে যত আসবে তত অ্যান্সার, বাকিটা ক্যালকুলেটরের পার্সোনাল ম্যাটার। তুমি এখানে ইনপুট করে চাপ দিবা, কি ডেটা দিবে সেটা ক্যালকুলেটরের পার্সোনাল ম্যাটার। কারো পার্সোনাল ম্যাটারে ব্যক্তিগত বিষয়ে নাক গলানো ঠিক না, তাই না? এজন্য আমরা নাক গলাইলাম না, এভাবে রেখে দিলাম। এবার আপনারা বলেন এই ম্যাথটা বুঝছেন কিনা? আগের ম্যাথগুলো তো এক লাইনে শেষ হয়ে যেত,
এটা 2-4 লাইন লিখছি, এজন্য এটা বলতে হবে যে বুঝতে পারছেন কিনা। ক্লিয়ার? ওকে, বুঝছেন? ওকে, ওই যে নিশাত আনসারও দিয়ে দিছে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -5, 4 4 8 5। হ্যাঁ ঠিক আছে, জি ওকে, ঠিক আছে তাই হবে। আপনারা যদি বুঝে থাকেন তাহলে আজকে আমরা আরো একটা টপিক পড়বো, যদিও আমার যাইতে হবে, বললাম তোদের নিয়াজ ভাইয়ের সাথে একটা আছে, আমাদের একটা শুট আছে, কিন্তু তার আগে আমি আরো একটা টপিক পড়িয়ে যাব। আরেকটা টপিক আমরা পড়বো আজকে, সেটা কি? সেটা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, এই জিনিসটা কি? খুব 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 ইম্পর্টেন্ট একটা জিনিস, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এটা পিএইচ পড়তে গেলে, পিএইচ এর ম্যাথ করতে গেলে এটার হাজার হাজার অ্যাপ্লিকেশন আছে। শুধু তাই না, শুধু অসওয়াল্ডের সূত্র থেকে অনেক অনেক ম্যাথ আসে। তো আমরা আজকে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা শিখবো। লঘুকরণ সূত্রটা খুবই সিম্পল, যে একটা লঘু দ্রবণের জন্য, একটা লঘু অ্যাসিড বা লঘু ক্ষারের জন্য তার ধরো কে এ কে বি এই ইকুয়েশন গুলা কিরকম হবে এইটা। হ্যাঁ, তো চল আমরা শুরু করি, দেখি এখান থেকে আমরা কি কি শিখতে পারি। প্রথমে আসি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। তো আমরা একটা অ্যাসিড বা একটা ক্ষার যে কোনো একটা কিছু ধরে নিই। হ্যাঁ, শুরুতে যে কোনো একটা কিছু ধরে নিই। তো ধরলাম আমরা একটা অ্যাসিড ধরে নিই। অ্যাসিডটা কিরকম? ধরে যে HA, এটা একটা অ্যাসিড, এটা বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে কি হবে? H প্লাস প্লাস OS মাইনাস। ঠিক আছে, ওকে। এখন আমরা ধরি প্রাথমিক অবস্থায় এই অ্যাসিডের ঘনমাত্রা ছিল সি মোল পার লিটার। প্রাথমিক অবস্থায় এই অ্যাসিডের ঘনমাত্রা ছিল হচ্ছে সি মোল পার লিটার। ঠিক আছে, সি মোল পার লিটার। আর এই H প্লাস তখন কত? 0। OS মাইনাস কত? 0। এই জিনিসগুলো তোমরা এখন বুঝো কেন? কারণ তোমরা কেপিকেসিটা পড়ে আসছো, তাই না? সৈকত এগুলা ও যেভাবে পড়ায় ওভাবে পড়ার পর না বোঝার কোনো কারণই নাই, না বোঝার কোনো ওয়ে নাই। যদি তুমি একবার মনোযোগ দাও, হারায় যাওয়া ওর মধ্যে, এত সুন্দর করে পড়ায়। আচ্ছা, তাহলে প্রাথমিক অবস্থায় ধরলাম এটা সি মোল পার লিটার, আর এটা কত? 0, আর ওটা 0। এখন আমরা ধরলাম যে আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে। এটা এই যে অ্যাসিডটা বিয়োজিত হয়েছে কত? বিয়োজন মাত্রা কত? আলফা। ঠিক আছে, তাহলে এইখানে ঠিক কতটুকু, মানে ধর সাম্যাবস্থা পুরোটা লিখলাম না, সাম্যায় ধর বিয়োজিত হয়েছে সি আলফা, তাহলে এটাও কত? সি আলফা। সি আলফা কেন ভাইয়া? ছিল সি, সেখান থেকে বিয়োজিত হয়েছে আলফা, মানে সি এর আলফা, তাহলে অ্যাকচুয়ালি কত? সি আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে। তাহলে এখানে বাকি আছে কত? এখানে বাকি আছে সি মাইনাস সি আলফা। এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি সি কমন নিলে 1 মাইনাস আলফা। এই যে, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে মাহিন, থ্যাঙ্কস। ওকে, তাহলে আমরা কি লিখলাম? যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র আমরা পড়তে যাচ্ছি। তো পড়তে যাইতে গিয়ে আমরা প্রথমে কি করলাম? যে আমরা একটা অ্যাসিড ধরে নিলাম, যে অ্যাসিডটা প্রাথমিক অবস্থায় এর ঘনমাত্রা হচ্ছে সি মোল পার লিটার। হ্যাঁ, সি, এই সিটা কি? সি হচ্ছে মোল পার লিটার। সি মোল পার লিটার কি? এর হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা। ঠিক আছে, তো ইনিশিয়ালি এস প্লাস ও এস মাইনাস এ মাইনাস 0। তো সাম্যাবস্থায়, সাম্যায় এটা বিয়োজিত হয়েছে সি আলফা পরিমাণ। তো এস প্লাস এর ঘনমাত্রা এখন কত? সি আলফা। এ মাইনাস এর ঘনমাত্রা কত? সি আলফা। আর এসিডটা বাকি আছে কতটুকু? সি মাইনাস সি আলফা। তাহলে এখান থেকে সি যদি কমন নেই, 1 মাইনাস আলফা থাকে। ঠিক আছে, সি ইন্টু 1 মাইনাস আলফা। এবার আমরা কি নিব ভাইয়া? এবার হচ্ছে আমরা এর একটা ধ্রুবক নিব। কোন ধ্রুবক মনে আছে? বিয়োজন ধ্রুবক। এটা কি? অ্যাসিড না ক্ষার? এটা অ্যাসিড,
তাহলে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা অ্যাসিড বিয়োজন ধ্রুবক, অম্ল বিয়োজন ধ্রুবক কি? কে এ, তাই না? কে। তাহলে কে ইকুয়াল টু কি লিখতে পারি আমরা এখানে? কে ইকুয়াল টু লিখবো এই যে উপরে হচ্ছে H প্লাস এর ঘনমাত্রা ইনটু A মাইনাস এর ঘনমাত্রা। ক্লিয়ার? নিচে কি লিখবো? নিচে HA অ্যাসিডের ঘনমাত্রা। ঠিক আছে স্যাররা? এটা তো এবার এখান থেকে দেখো, এখান থেকে কি লিখতে পারি? H প্লাস এর ঘনমাত্রা কি ভাইয়া? সি আলফা, সি আলফা ইনটু এটা ঘনমাত্রা কত? সি আলফা, সি আলফা। নিচে কত? নিচে হচ্ছে সি ইনটু 1 মাইনাস আলফা। ওকে, এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় যে কে এ ইকুয়াল টু, কে এ ইকুয়াল টু কি লেখা যায়? এই যে এখান থেকে যদি সি সি কাটা দেই তাহলে এখানে কি থাকে? সি আলফা স্কোয়ার বা আলফা স্কোয়ার সি, আর নিচে 1 মাইনাস আলফা। তাহলে এখান থেকে লেখা যায় কে এ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, নিচে হচ্ছে 1 মাইনাস আলফা। ঠিক আছে, 1 মাইনাস আলফা। ক্লিয়ার? এখন এই যে 1 মাইনাস আলফাটা আমরা পাইলাম, এই যে এইটা, এটা আসলে কি বেসিক্যালি? এটা হচ্ছে যে কোনো তড়িৎ বিশ্লেষণের জন্য বিয়োজন ধ্রুবক, যে কোনো, অর্থাৎ যে কোনো অ্যাসিড বা যে কোনো ক্ষার, এখানে কে এর জায়গায় যদি কেবি দিলাম হয়ে যেত কি? ক্ষার, আর কিছুই না। তো এটা হচ্ছে যে কোনো অম্লের জন্য তার মানে অম্ল বিয়োজনের রাশিমালা বা অম্ল বিয়োজন ধ্রুবকের রাশিমালা, যে কোনো অম্ল, সেটা শক্তিশালী হোক বা দুর্বল হোক, হোয়াট এভার ইট ইজ। তো এই জিনিসটা কি? এটা হচ্ছে যে কোনো অম্লের বিয়োজন ধ্রুবকের রাশিমালা। বিয়োজন ধ্রুবকের রাশিমালা। ক্লিয়ার? যে কোনো অম্লের বিয়োজন ধ্রুবকের রাশিমালা। এই যে এই অ্যাসিডটা, এটা কি সালফিউরিক অ্যাসিড? এটা কি অ্যাসিটিক অ্যাসিড? এটা কি ফসফরিক অ্যাসিড? কোন অ্যাসিড আমরা কি জানি? আমরা জানি না। আমরা একটা অ্যাসিড ধরে এটা আগাইতেছি, তাই না? তাহলে এখান থেকে যেই আমরা ধ্রুবকটা পাইছি সেটা কোন ধ্রুবক? সেটা বেসিক্যালি হচ্ছে যে কোনো অ্যাসিড। যে কোনো অ্যাসিডের জন্য সমীকরণ হচ্ছে এরকম। এখন স্যাররা আসেন অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। হ্যাঁ, আমরা যদি বা দুর্বল অ্যাসিডের জন্য জিনিসটা কল্পনা করি, দুর্বল অ্যাসিড, তাহলে জিনিসটা কিরকম হবে? দেখো, দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে, দুর্বল অ্যাসিডের জন্য বা অম্লের জন্য, স্যার একটু খেয়াল করে দেখেন, এই যে 1 মাইনাস আলফা, হ্যাঁ, সি মাইনাস সি আলফা থেকে 1 মাইনাস আলফা পাইলাম। ওকে, দুর্বল অ্যাসিডের বিয়োজন আসলে কতটুকু বলতো? দুর্বল অ্যাসিডের বিয়োজন কতটুকু? অনেক অনেক বেশি বিয়োজিত হয় না অল্প একটু বিয়োজিত হয়? দুর্বল অ্যাসিড কি অনেক বিয়োজিত হয় নাকি অল্প বিয়োজিত হয়? ডেফিনেটলি খুব কম বিয়োজিত হয়, তাই না? দুর্বল অ্যাসিড তো খুব বেশি বিয়োজিত হয় না। তো দুর্বল অ্যাসিড যদি কম বিয়োজিত হয়, আমরা দুর্বল অ্যাসিডের জন্য এটা লিখতে পারি না যে আলফাটা, দুর্বল অ্যাসিডের যে আলফা, এটা নেয়ার টু জিরো, মানে খুব কম বিয়োজিত হয়, তাই না? তাহলে দুর্বল অ্যাসিডের জন্য এই যে টার্মটা 1 মাইনাস আলফা, এটাকে আমরা কি লিখতে পারি? এই 1 মাইনাস আলফাটাকে আমরা কি লিখতে পারি? দুর্বল অ্যাসিডের জন্য 1 লিখতে পারি। ঠিক আছে, লেখা যায় কিনা? লেখা যায়। তাহলে দুর্বল অম্লের জন্য আমরা যদি কে এর রাশিমালাটা লিখি সেটা কেমন হবে? এই দুর্বল অম্লের জন্য তাহলে কে এটা কেমন হবে? কে এ ইকুয়াল টু আলফা স্কয়ার সি। এই যে এটাই হচ্ছে আমার সেই অসওয়াল্ডের লঘুকরণ সূত্র বা তার সম্পর্ক। ঠিক আছে, লিখছি? ওকে, এবার দেখো, এখান থেকে যদি আমরা সি এর মানটা বের করি, এখান থেকে যদি সি এর মানটা বের করি তাহলে সি ইকুয়াল টু কি? সি এর মানটা কি দাঁড়াবে? এখান থেকে যদি সিটা বের করি, এখান থেকে লেখা যায় সি ইকুয়াল টু কি লেখা যাবে?
সি ইকুয়াল টু লেখা যায় কে এ বাই আলফা স্কোয়ার, তাই না? কে বাই আলফা স্কোয়ার, এইটা, তাই তো? ওকে, এখান থেকে যদি আলফাটা লিখি, আলফা আলফা ইকুয়াল টু কি হবে? আলফা ইকুয়াল টু হবে রুট ওভার কে এ বাই রুট ওভার সি। এরকম ম্যাথ, সিম্পল ম্যাথ। এখান থেকে কি লেখা যায়? আলফা ইজ প্রপোর্শনাল টু, এই রে আলফার প্রপোর্শনাল তো দেখতে একই রকম রে, আলফা ইজ প্রপোর্শনাল টু 1/c, 1/√c। এই যে এই সম্পর্কটা। এইখানে আলফা কি দোষ করছে? আলফাটা জিরো না কেন? কোনটা? উপরেরটা? উপরেরটা জিরো হলে পুরো টার্মটাই জিরো হয়ে যাবে। এইখানে এই এই আলফাটারে কেন জিরো ধরছি? এই আলফাটারে কারণ দুর্বল অম্লের ক্ষেত্রে এই যে ডিসোসিয়েশনটা, এই ডিসোসিয়েশনটা নেয়ার টু জিরো। যদি এটা নেয়ার টু জিরো ধরি তাহলে এক থেকে ধর এই আলফাটা কি হইতেছে? এই আলফাটা হইতেছে গুণ, ঠিক আছে? এই আলফাটা গুণ হইতেছে, গুণ হইতেছে মানে এইখানে সি এর মানটা কত তার উপর ডিপেন্ড করবে এই ভ্যালুটা কত, এটা তুই জিরো ধরতে পারবি না। কিন্তু নিচেরটা হইতেছে এক থেকে বিয়োগ। এখন মনে কর আলফার মান হচ্ছে 0.00001, তাহলে এক থেকে 0.00001 বাদ দিলে আসলে কি দাঁড়াচ্ছে? তেমন কিছুই না। কিন্তু ধর এইখানে যে কনসেন্ট্রেশন তার সাথে যদি 0.001 তুই গুণ দেস তাহলে অনেক ডিফারেন্স হইতে পারে, ঠিক আছে? এই জন্য নিচে যেটা বিয়োগ এটাকে আমরা ইগনোর করছি, উপরেরটাকে না। ওকে, আমি জিনিসটা আবার প্রথম মানে একবারে পুরোটা বলবো। তো একবারে পুরোটা বলবো। এখন দেখ এইখানে কি সম্পর্কটা নিয়ে আসলাম আমরা, সেটা হচ্ছে ধর কে ইকুয়াল টু আলফা স্কয়ার সি, এখান থেকে সি এর একটা রাশিমালা আমরা বের করতে পারি, আবার আলফার একটা রাশিমালা বের করতে পারি। তো যেহেতু স্কয়ার আছে রুট করে দিলে আলফা ইকুয়াল টু রুট ওভার কে বাই সি। কে জিনিসটা কি ভাই? ধ্রুবক। এখন ধ্রুবক যদি উঠায় দেয় তাহলে কি দেওয়া লাগবে? সমানুপাতিক চিহ্ন। সমানুপাতিক চিহ্ন দিলাম 1/√c। এখন এখান থেকে আলফা রুট সি এর সম্পর্কটা কি দাঁড়ায় বলতো? আলফা রুট সি এর সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? এখান থেকে আলফা রুট সি এর সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? আলফা ব্যস্তানুপাতিক। তার মানে কি ভাইয়া? তার মানে হচ্ছে আলফা যত বাড়ে বা আলফা যত কমে, এই রুট সি, সি এর মান যত বাড়ে, সি আর হচ্ছে আলফা, খেয়াল কর, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা। তাহলে আমার এই সি এর মান যত বাড়ে আলফার মান তত কমে, সি এর মান যত কমে আলফার মান তত বাড়ে। তার মানে কি? তার মানে একটা দ্রবণে অম্লের ঘনমাত্রা যদি কম হয় বিয়োজন মাত্রা বেড়ে যায়। তুই ঘনমাত্রা আরো কমাইলি, বিয়োজন আরো বেড়ে গেলে, ঘনমাত্রা আরো কমাইলি, বিয়োজন আরো বেড়ে গেল। এবার তুই ঘনমাত্রা কমাইতে 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 অসীম লঘু একটা তুই দ্রবণ বানাইলি। অর্থাৎ মনে কর তুই এক সমুদ্র পানির মধ্যে তুই মনে কর 1 ছটাক অ্যাসিড ছেড়ে দিলি, ওই অ্যাসিড তখন সবল অ্যাসিডের মতো কাজ করবে। অর্থাৎ ওই অ্যাসিড তখন পুরোটাই বিয়োজিত হয়ে যাবে। তার মানে কি? তার মানে হচ্ছে অসীম লঘুতায় দুর্বল অ্যাসিডও সবলের মতো কাজ করে। ক্লিয়ার? আবার বলি যে আমি এখানে ঘনমাত্রা যত কমাইতেছি, ঘনমাত্রা কমানো মানে কি? মানে পানি ঢেলে দিলি, তুই পানি ঢেলে ঢেলে দ্রবণের পরিমাণ আয়তন বাড়াই দিলি, তাই না? তো তুই মনে কর ঘনমাত্রা যত কমে বিয়োজন তত বাড়ে। হ্যাঁ, তুই মনে কর এক বালতির মধ্যে একটু অ্যাসিড দিলি, এটা অল্প একটু বিয়োজিত হইলো, তুই এটা কি করলি? এক বালতি থেকে একটা বড় একটা ইসের মধ্যে, পাত্রের মধ্যে নিয়ে গেলি, হ্যাঁ, ওখানে দিলি, এর বিয়োজন আরো একটু বাড়বে। তুই এবার পুকুরে ফেললি, বিয়োজন আর একটু বাড়বে, নদীতে ফেললি, বিয়োজন আর একটু বাড়বে, সমুদ্রে ফেললি, পুরাটা বিয়োজিত হয়ে যাবে। তার মানে ওই সমুদ্রের মধ্যে গিয়ে সে এখন কি? সে এখন শক্তিশালী অম্ল, কারণ কি? পুরাটা বিয়োজিত হয়েছে। তার মানে অসীম লঘুতায় যখন তুই অনেক লঘু করে ফেলবি তখন দুর্বল অ্যাসিড আর দুর্বল থাকে না, তখন দুর্বল অ্যাসিডও সবল হয়ে যায়। তাহলে আমরা লাইনটা কি লিখতে পারি? এখান থেকে সিদ্ধান্তটা কি দিতে পারি? যে অসীম লঘুতায় অসীম লঘুতায় লঘুতায়
দুর্বল অম্ল সবলের ন্যায় আচরণ করে, সবলের ন্যায় আচরণ করে। ঠিক আছে, ক্লিয়ার? এবার স্যার এখানে আমরা কিসের মান বের করছি? কে এ, এটা অ্যাসিড নিছি, এর জন্য কে ইকুয়াল টু আলফা স্কয়ার সি। যদি আমরা বেজ নিতাম, ক্ষার নিতাম, তাহলে কি লিখতাম? তাহলে কি অন্য কিছু হইতো? অন্য কিছু না, তখন লিখতাম কে বি ইকুয়াল টু আলফা স্কয়ার সি। ঠিক আছে, মানে তুমি অ্যাসিড নিলে হচ্ছে কে এ ইকুয়াল টু আলফা স্কয়ার সি, ক্ষার নিলে কে বি ইকুয়াল টু আলফা স্কয়ার সি। অ্যাসিড নিলে কে এ ইকুয়াল টু আলফা স্কয়ার সি, ক্ষার নিলে কে বি ইকুয়াল টু আলফা স্কয়ার সি, আর কিছুই না। ঠিক আছে, এখন আরো একটা সম্পর্ক আমরা তৈরি করব, আরো একটা সম্পর্ক, সেটা হচ্ছে খেয়াল করে দেখ এইখানে এই সম্পর্কগুলো আসলে ম্যাথের জন্য, এই সবগুলা সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। হ্যাঁ, আমি পুরোটা পেজ আরেকবার বলবো, রিল্যাক্স। দেখ এই যে এস প্লাসের আয়তনটা, এই এস প্লাসের ঘনমাত্রা কত? এখানে সি আলফা না? এই যে এস প্লাস কতটুকু বিয়োজিত হয়েছে? সি আলফা পরিমাণ, তাই না? তাহলে এখন দেখতো এখান থেকে আমরা লিখতে পারি না যে এই যে এস প্লাসের ঘনমাত্রা ইকুয়াল টু কত? সি আলফা। ওকে, সি আলফা। এখন আলফার মান কত? এই যে আলফা, আলফা ইকুয়াল টু কি? আলফা ইকুয়াল টু রুট ওভার কে বাই রুট ওভার সি। তাহলে এটা কি লেখা যায়? যে আলফার জায়গায় কি লেখা যায়? আলফার জায়গায় লেখা যায় এই যে সি ইন্টু রুট ওভার কে এ ইন্টু 1 বাই রুট ওভার সি, এভাবে লেখা যায়, তাই না? তো লিখলে এখানে খেয়াল করে দেখ, এই যে রুট ওভার সি আছে কোথায়? নিচে। উপরের সি কে কি লেখা যায়? রুট ওভার সি ইন্টু রুট ওভার সি। তাহলে একটা একটা কাটা দিলে উপরে কি থাকে? উপরে থাকে রুট ওভার সি ইন্টু রুট অফ কে এ। এখান থেকে আমি এস প্লাসের ঘনমাত্রা কিভাবে বের করতে পারি? এখান থেকে এস প্লাসের ঘনমাত্রা বের করতে পারি রুট ওভার কে এ ইন্টু সি, এই যেটা। এই হচ্ছে আমার, ভাইয়া এটা বুঝি নাই অ্যাসিড কিসের ন্যায় আচরণ করে। সমস্যা নেই ভাইয়া, 1 মিনিটে আমি আবার বলে দিব। এই যে পুরাটা লিখছি, এবার একদম সবাই ঠান্ডা মাথায় শুন যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা কি, এটা শানে নজুল কি, এটা দিয়ে কি কি করব, একদম সবাই ঠান্ডা মাথায় রিল্যাক্সে। দেখ প্রথম তো ভাইয়া বলি যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। লঘুকরণ মানে কি? লঘুকরণ মানে হচ্ছে ঘনমাত্রা কমে যাওয়া, আয়তন বেড়ে যাওয়া। মানে মনে কর এতটুকু অ্যাসিড 1 গ্লাস পানির মধ্যে আছে, তুই এটারে 1 বালতি পানিতে নিয়ে গেলি, তার মানে যেটা লঘু হয়ে গেল, ডাইলিউশন যেটাকে বলি, ডাইলিউট করা। হ্যাঁ, এবার খেয়াল কর, আমরা প্রথমে একটা অ্যাসিড নিলাম, ধরে নিলাম প্রাথমিক অবস্থায় এর ঘনমাত্রা, অ্যাসিডের ঘনমাত্রা সি মোল পার লিটার, আর বাকি সব শূন্য। এবার সাম্যাবস্থায় এটা যদি সি আলফা পরিমাণ বিয়োজিত হয়, তাহলে এস প্লাস সি আলফা, এ মাইনাস ও সি আলফা। অ্যাসিড বাকি রইল কতটুকু? সি মাইনাস সি আলফা। এখান থেকে সি কমন নিলে 1 মাইনাস আলফা। এখন আমরা ছোটবেলায় যেটা পড়ে আসছি, এই যে দেখ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যেটা আমরা পড়ে আসছি, এই যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে ডি ইকুয়াল টু কি? ডান পাশে যেটা আছে সেটা উপরে, বাম পাশে যেটা আছে সেটা নিচে, তাই না? তো আমরা এবারও সেম কাজটা করলাম। এবারও সেম কাজটা কি করলাম? সেটা হচ্ছে এই যে, এই যে আমার কে এ, অর্থাৎ কে এ কি? অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা অম্ল বিয়োজন ধ্রুবক, এটা ইকুয়াল টু ডান পাশে যা আছে তাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বাম পাশে যা আছে তার ঘনমাত্রা। এবার আমরা মান বসায় দিলাম, এই যে এস প্লাস এর মান, এ মাইনাস এর মান, মান বসায় দিলাম। নিচে এই যে এইচ এ অর্থাৎ অ্যাসিডের যে মান সেটা বসায় দিলাম। বসায় কাটাকাটি করার পর আমরা পাইলাম কে ইকুয়াল টু আলফা স্কয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। ওকে, এখন এটা কি? এটা হচ্ছে যে কোনো অম্লের বিয়োজন ধ্রুবকের রাশিমালা, যে কোনো অম্ল, যে কোনো অম্ল, আমরা জানি না এটা কোন অম্ল। ঠিক আছে, এবার ধরে নিলাম যে অম্লটা যদি দুর্বল হইতো, তো দুর্বল অম্ল হইলে আমরা জানি যে দুর্বল অম্ল খুব কম পরিমাণ বিয়োজিত হয়, ধর 0.00 সামথিং। তো 1 থেকে খুব কম পরিমাণ জিনিস বিয়োগ দিলে আসলে এটা কিছু যায় আসে না, এটা নেগলিজিবল। আমরা চাইলে এটাকে ইগনোর করতে পারি, তোর ক্রাশ যেভাবে তোকে ইগনোর করে আমরা চাইলে এটাকে এভাবে ইগনোর করতে পারি। ঠিক আছে, তাহলে এই আলফা এটা কি? নেয়ার টু 0। কেন? কারণ খুব কম বিয়োজিত হয় দুর্বল অম্লের ক্ষেত্রে। তাহলে 1 মাইনাস আলফা ইজ নেয়ার টু 1, কারণ আলফা নেয়ার টু 0 লিখতে পারি। তো এই মানটা যদি আমরা বসায় দেই, এই 1 মাইনাস আলফার জায়গায় 1 বসালে কি হয়? কে ইকুয়াল টু আলফা স্কয়ার সি। এটা কার জন্য? এটা হচ্ছে দুর্বল অম্লের জন্য।
ঠিক আছে। এখন দুর্বল অম্লের জন্য ভাইয়া বেজের ক্ষেত্রে কি এস প্লাসের জায়গায় ওএস মাইনাস হবে? জি স্যার, ওএস মাইনাস হবে, আর কোনো চেঞ্জ নাই, শুধু ওএস মাইনাস হবে। তো কে এর জায়গায় তখন কি হইতো? কে বি হইতো যদি ক্ষার হইতো, কে বি, সেখানে এস প্লাসের জায়গায় ওএস মাইনাস হইতো। তো কে বি ইকুয়াল টু আলফা স্কয়ার সি, মানে সমীকরণে কোনো চেঞ্জ নাই, শুধু কে এর জায়গায় কে বি হবে। ওকে, এখান থেকে কি লিখতে পারি স্যার? সি ইকুয়াল টু কে বাই আলফা স্কয়ার, বা আলফা ইকুয়াল টু রুট ওভার কে বাই রুট ওভার সি। এটা ম্যাথ, এটা তোরা পারবি। এখান থেকে আলফা ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট সি। এই সম্পর্কটা থেকে আমরা দেখতে পাই যে সি এর মান যত বাড়বে আলফা তত কমবে, আর সি এর মান যত কমবে আলফা তত বাড়বে। এখন সি কি আর আলফা কি? সি হচ্ছে ঘনমাত্রা, আলফা হচ্ছে বিয়োজন মাত্রা। তো আমার ঘনমাত্রা বাড়লে বিয়োজন কমে, আর ঘনমাত্রা কমলে বিয়োজন বাড়ে। এবার আসো, কোন অ্যাসিড বেশি শক্তিশালী, কোন অ্যাসিড কম শক্তিশালী? যে অ্যাসিড যত বেশি বিয়োজিত হবে সে তত বেশি শক্তিশালী। এমন না যে ঘনমাত্রা বেশি হলে, অ্যাসিডের বিয়োজন মাত্রা যত বেশি তত বেশি শক্তিশালী। ঠিক আছে, এখন খেয়াল করে দেখ, এখানে তুই ঘনমাত্রা বাড়াইলে বিয়োজন কমে গেল, তো তুই ঘনমাত্রা কমাইলে বিয়োজন বাড়লো। এবার ঘনমাত্রা কমাইতে 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 একদম অসীম লঘু বানায় ফেললি। ওই অসীম লঘুতায় এই যে দুর্বল অ্যাসিডটা, এই দুর্বল অ্যাসিডটা তখন আর দুর্বল থাকবে না। এই দুর্বল অ্যাসিডটা তখন কি হয়ে যাবে? মানে সবল হয়ে যাবে। কিভাবে? মনে কর অ্যাসিডিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, এটা তুই 1 গ্লাস পানির মধ্যে নিলি, মনে কর 100টা অ্যাসিডিক অ্যাসিড আছে, তার মধ্যে 5টা বিয়োজিত হইল। ঠিক আছে, তাহলে এটা আমরা কি অ্যাসিডিক অ্যাসিড, এটা দুর্বল অ্যাসিড, মাত্র 5 জন বিয়োজিত হয়েছে 100 জনের মধ্যে। আমরা যদি আজকে সালফিউরিক অ্যাসিড দিলাম তাহলে মান সম্মান থাকতো, কারণ সালফিউরিক অ্যাসিড 95টা বিয়োজিত হইতো। তো তুই কি করলি? 1 গ্লাস থেকে নিয়ে ওরে 1 বালতিতে ছেড়ে দিলি, এবার সে 20টা বিয়োজিত হয়ে গেল। এবার তোর কি রে? তার তো এবার শক্তি একটু বেড়ে গেছে, তাই না? তাহলে আরেকটু বাড়াই। তুই এবার এটা পুকুরে ছেড়ে দিলি, দেখলি সে 50টা বিয়োজিত হয়ে গেছে, তার শক্তি আবার বেড়ে গেছে। কারণ কি? তুই দ্রবণটাকে লঘু করে ফেলছিস, আয়তন বাড়ায় দ্রবণটাকে লঘু করে ফেলছিস। এবার তুই কি করলি? যে তাহলে একটা কাজ করে দিয়ে মেঘনায় বা পদ্মা বা মেঘনায় ছেড়ে দিই। ছেড়ে দেখলি তুই মোটামুটি কয়টা 80টা বিয়োজিত হয়েছে। তোর ক্ষুধা মিটলো না, তুই তো মানুষ, তুই তো লোভী, তুই কি করলি? গিয়ে সমুদ্রে ছেড়ে দিলে, বঙ্গোপসাগরে। এবার সে 99% বিয়োজিত হয়ে গেছে। অর্থাৎ এই অ্যাসিডিক অ্যাসিড, যেটাকে আমরা দুর্বল হিসেবে জানতাম, সেটাকে যখন তুই অসীম লঘুতায় নিয়ে গেলি, সেটা এখন কি? সবল, এখন সেটা শক্তিশালী। তো এই কথাটাই ভাই বলছি যে অসীম লঘুতায় দুর্বল অম্ল বা দুর্বল ক্ষার, যাই হোক না কেন, দুর্বল অম্ল বা দুর্বল ক্ষার সবলের ন্যায় আচরণ করে। ঠিক আছে, দুর্বল অম্ল বা দুর্বল ক্ষার, যাই হোক না কেন, অম্ল, দুর্বল অম্ল বা দুর্বল ক্ষার, তুমি যাই বলো, অসীম লঘুতায় সেটা কি হিসাবে কাজ করে? সবলের ন্যায় কাজ করে। এবার আসো ভাইয়া, খেয়াল করো যে আমাদের এখানে এস প্লাস, এই এস প্লাস বিয়োজিত হয়েছে কতটুকু? এই যে সি আলফা পরিমাণ। এখান থেকে লিখতে পারি এস প্লাস ইকুয়াল টু সি আলফা। এখন এই আলফার জায়গায় কি লিখতে পারি? রুট ওভার কে বাই রুট 1 বাই রুট ওভার সি। এখান থেকে কাটাকাটি করে আসতে এই যে রুট ওভার কে সি। এই সমীকরণটা কেন? কারণ 1-2 দিন পরে যখন আমরা পিএইচ এর ম্যাথ করব, পিএইচ, সেটা করার জন্য অনেক সময় হাইড্রোজেনের মান দেয়া থাকবে না, কে দেয়া থাকবে, সি দেয়া থাকবে। তখন এই সূত্র থেকে আমাদের এস প্লাস এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এবার বলো একদম এ টু জেড অসওয়াল্ড লঘুকরণ সূত্র তোমরা বুঝছো কিনা? দ্রুত 10 সেকেন্ডে বল। সবাই তাড়াতাড়ি। ওকে, সবাই বুঝছি, সবাই বুঝছি, ফাইন, নাইস, ওকে, ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে ভাইয়া, তো যদি ক্লিয়ার হই, আজকে আমি মূলত এই অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকেও ম্যাথ করাইতে চাইছিলাম, বাট আজকে আমার এখনই বের হইতে হবে। ওই যে বললাম তোদেরকে, তোদের নিয়াজ ভাই ওয়েট করতেছে। তো আজকে এই পর্যন্তই থাকুক। আমরা আজকে কি বার? বুধবার। আবার হচ্ছে আমাদের নেক্সট ক্লাস কবে? শনিবারে। শনিবারে ইনশাল্লাহ আমরা এই অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের উপর অনেকগুলা ম্যাথ করব। এট দ্য সেম টাইম আমরা পিএইচ শুরু করব, পিএইচ। তো এই ক্লাসগুলা ভাইয়া, যেই ক্লাসগুলা কয়দিন ধরে, নেক্সট কিছুদিন ধরে নিব, এগুলা একটাও মিস দিবি না। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারে যেহেতু সৈকত পড়ায় গেছে, মানে জোস পড়ায় গেছে, বাকিটুকু আমি আমার চেষ্টা করতেছি, সর্বোচ্চ চেষ্টা দিয়ে যতটুকু ভালো পড়ানো যায়। এবং যদি রেগুলারলি করিস, ইনশাল্লাহ এই চ্যাপ্টারে চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারবি এসএসসি পরীক্ষায়। ওকে, তো সবাই তোরা ভালো থাক, সুস্থ থাক, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।